সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। প্রবীণ নবীনের সমন্বয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন 49 জন। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এমপি হিসেবে শপথ জামায়াত এনসিপি সহ নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের। বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। এলজিআরডি অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন 3 অভিজ্ঞ ফখরুল, খসরু ও সালাউদ্দিন। পররাষ্ট্রে টেকনোক্র্যাট খলিলুর, বিদ্যুৎ জ্বালানিতে টুকু। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন বিএনপির এমপিরা। জনগণের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন সাধন করা, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, যোগাযোগ ব্যবস্থার উন্নীত করা, আমাদের দেশের বেকার যুবকদের কর্মের সংস্থান করা, এডুকেশন, সন্ত্রাস, মাদক, কমিউনিকেশন, এগুলো। দেশকে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংসদের তরুণ জনপ্রতিনিধিরা। নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করবেন শামা ওবায়েদ, রুমিন ফারহানারা। প্রান্তিক মানুষ সেখানে বাস করেন, তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে কি এমপ্লয়মেন্ট। আমাদের বর্তমানে যে তরুণরা আছে তারা গ্র্যাজুয়েট করতে পারছে, কিন্তু গ্র্যাজুয়েট করার পরে চাকরি পাচ্ছে না। সন্ধ্যার বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সাথে শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশি বিদেশি অন্তত 1000 অতিথি এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। ধন্যবাদ মাননীয় নবনিযুক্ত। জুলাই গণ অভ্যুত্থান এবং 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করল বিএনপি। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জমকালো আয়োজন নতুন সরকারের শপথ গ্রহণের। গোধূলির আলোয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তখন দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে মুখরিত। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শপথের মূল আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে শপথ বাক্য পাঠ করেন তারেক রহমান। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। প্রধানমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো 2/3 আসনে জয়ী বিএনপি সরকারের।
গণতন্ত্রে ফেরার এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকালেই ঢাকায় পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ। আসেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। ভারতের প্রতিনিধিত্ব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সরব উপস্থিতি প্রমাণ দেয় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এই নতুন নেতৃত্বের প্রতি গভীর সমর্থন ও আগ্রহ। বিশেষ এই মুহূর্তে তারেক রহমানের পাশে ছিলেন স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপস্থিত ছিলেন দেশি বিদেশি প্রায় 1000 আমন্ত্রিত অতিথি। শপথের খাতায় স্বাক্ষরের মধ্য দিয়ে অবসান হলো দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার। অন্তর্বর্তীকালীন শাসনের 18 মাস পেরিয়ে দেশ এখন নতুন সংসদীয় গণতন্ত্রের পথে। এখন দেখার বিষয় জন আকাঙ্ক্ষা পূরণ আর আঞ্চলিক সহযোগিতার নতুন এই সমীকরণকে সঙ্গী করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশকে কতটা স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ নেয়ার পর সংসদীয় বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সংবিধান সংস্কার পরিষদে সরকার দলীয় সাংসদদের শপথ না নেওয়ার সমালোচনা করেন বিরোধী দলীয় এমপিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষে সংসদে বিরোধী দলীয় সভাকক্ষে বৈঠকে বসে জামায়াত সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। সিদ্ধান্ত হয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান, উপনেতা হচ্ছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে গণমাধ্যমকে বিরোধী দলীয় নেতা জানান, সংস্কারের পক্ষে গণভোটের রায়কে সম্মান করে জুলাইকে সম্মান করেছে জামায়াত। শপথ না নিয়ে সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে বলেও অভিযোগ তার। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গঠনের প্রথম দিনই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। এর মধ্য দিয়ে আইনি ও সাংবিধানিক যে জটিলতা তৈরি হবে তা দ্রুত নিরসনের দাবি করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগ করা হচ্ছিল তা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে মন্ত্রী করার মধ্য দিয়ে। খলিলুর রহমান উনি যদি বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দলীয় নেতা জানান, দেশ ও দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু দেখলে দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ আর প্রতিরোধ করবে এই বিরোধী দল। বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর বন্ধে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। আমরা বিদায় নেই, আল্লাহ হাফেজ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে শপথ নিয়েছেন নবনির্বাচিত বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি ও তাদের মিত্রদল এবং বিদ্রোহী স্বতন্ত্র এমপিরা শপথ নেননি। অবশ্য দুটি শপথই নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচিত সদস্যরা। জুলাই যোদ্ধাদের দল এনসিপি প্রথমে শপথ নিতে গড়িমসি করলেও পরে আবার আলাদাভাবে দুটি শপথই নেন তারা। নতুন নির্বাচিত এমপিরা জানান, সব দলের অংশগ্রহণে এবারের সংসদ হবে প্রাণবন্ত, জবাবদিহিতামূলক। নতুন বাংলাদেশের নতুন সংসদ শপথ নিতে নির্ধারিত সময়ের আগেই আসতে শুরু করেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন প্রবেশের আগে বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন কক্সবাজার 1 আসনের এমপি ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, তারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। নীল কালার যে ফর্মটা আছে, এটা
সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফরম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। এর কিছুক্ষণ পরই বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান সিইসি। সংসদ সদস্য নির্বাচিত হইয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে শপথ নেন তারা। আইন অনুযায়ী পরে স্বাক্ষর করেন নির্ধারিত ফর্মে। সংসদ সদস্য নির্বাচিত হইয়া আলাদাভাবে শপথ নেন জামায়াত ইসলামীর সংসদ সদস্যরা। এ সময় তাদের পাশে দাঁড়িয়ে শপথ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। তবে জামায়াতের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সেখান থেকে চলে যান বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদ বিএনপি সংবিধান পরিষদের শপথ না নেয়ায় তরুণ জুলাই যোদ্ধাদের দল এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা প্রথমে শপথ নিতে গড়িমসি করে। পরে অবশ্য দলীয় সিদ্ধান্তে এমপি ও সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নেন তারা। নির্বাচিত সংসদ সদস্যরা আশা করেন দীর্ঘ 16 বছর পর আবারও কার্যকর হবে জাতীয় সংসদ। দেশের সেবা করা এবং এমপি হিসেবে আমার যত দায়িত্ব আছে সেগুলো সবগুলো সঠিকভাবে পালন করা। জনাব তারেক রহমান বগুড়ার মানুষ, তাকে নিয়ে সংসদে একসঙ্গে বিট করব, একই সংসদে কথা বলবো, এটাই সবচেয়ে আমার বড় পাওয়া। আমরা একসাথে দেশের পক্ষ হয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তারা বলছেন সংসদে সরকারি দলের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, তুলে ধরা হবে জনগণের দুর্ভোগ দুর্দশা। সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন ও জবাবদিহিতামূলক ব্যবস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই শপথ নিয়েছেন তারা। কিন্তু অতীতে দেখা গেছে বেশিরভাগ এমপি দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিতে জড়িয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার কি এই অবস্থায় পরিবর্তন আসবে, নাকি তা আগের মতোই শুধু প্রতিশ্রুতি হিসেবে থেকে যাবে? আলমগীর স্বপন, যমুনা নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। শপথ নিয়ে 49 মন্ত্রীর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। আগামীকাল বেলা 3টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের প্রাধান্য দেওয়া হয়েছে। এদের মধ্যে এলজিআরডি মন্ত্রী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। এছাড়া বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। শিক্ষামন্ত্রী হিসেবে আ.ন.ম এহসানুল হক মিলনকেই বেছে নিয়েছে বিএনপি। আর টেকনোক্র্যাট পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আইন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আসাদুজ্জামান। বিএনপির কোনো মন্ত্রী এমপি শুল্কমুক্ত গাড়ির সুবিধা এবং সরকারি প্লট নিতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংসদ সদস্য হিসেবে শপথের পরপরই অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তিনি। আর সেই সাথে জনগণকে সাথে নিয়ে কাজ করতেও নবনির্বাচিত সংসদ সদস্যদের নির্দেশ দেন তারেক রহমান। জনগণের বিশাল ম্যান্ডেট, নিরঙ্কুশ বিজয়। 2 দশক পর আবারও রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। সকালে দলটির 209 জন সংসদ সদস্য হিসাবে আনুষ্ঠানিক শপথ গ্রহণের পরপরই অনুষ্ঠিত হয় দলটির সংসদীয় দলের সভা। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দলটির সংসদীয় দলের নেতা নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ নেতা হিসেবে তার নাম প্রস্তাব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর তা সমর্থন করেন খন্দকার মোশাররফ হোসেন। সংসদ নেতা নির্বাচিত হয়ে নির্বাচিত সংসদ সদস্যদের জনগণকে সাথে নিয়ে কাজ করার কঠোর নির্দেশনা দেন তারেক রহমান। বলেন, বিএনপির কোনো এমপি নেবে না শুল্কমুক্ত গাড়ি সুবিধা, সরকারি প্লট। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে 2টা অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে সকল কিছুর কেন্দ্রবিন্দু হবে এই সংসদ। জানান, সৌহার্দ্যের সাথে কাজ করতে চান বিরোধী দলের সাথে। আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং
বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, সংসদে জনগণের কণ্ঠস্বর হবেন তারা। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে এবং তারা তাদের মুক্তভাবে কথা বলতে পারবে, চলতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, প্রতিনিধিকে দায়বদ্ধ করতে পারবে, জবাব দিয়ে করতে পারবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। আমাদের দায়িত্ব আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব। সংসদীয় দলের সভায় এদিন সংসদ নেতা নির্বাচিত হলেও স্পিকার, ডেপুটি স্পিকার, সরকারি দলের চিফ হুইপ ও হুইপ নির্বাচিত করা হবে পরে। নির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পেল মহান এই জাতীয় সংসদ, যেই সংসদের দিকে তাকিয়ে আছে দেশের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, এই সংসদে সাংসদরা শুধু স্তুতি গাইবেন না, জবাবদিহিতা চাইবেন সরকারের। এখানে হবে তর্ক বিতর্ক, চুক্তির লড়াই। দিন শেষে জয় হবে সাধারণ মানুষের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সংসদকে প্রাণবন্ত ও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামের নির্বাচিত এমপিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষ করার আগে তারা সংসদকে কার্যকর এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। এর পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করারও প্রত্যয় জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ উপলক্ষে পুরো সংসদ ভবন এলাকায় উৎসব মুখর পরিবেশ। অন্যান্য দলের মতো জামাতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরাও ভিড় করেন। তারা বলেন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন জামাত নেতারা দেখিয়েছেন তা বাস্তবায়নে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে জামাত। সন্ত্রাসী, লুটপাট এগুলো হবে না। যার যার অধিকার, সে অধিকারগুলো সবাই সমাহারে তারা পাবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এলাকায় যত সব দুর্নীতি আছে সেগুলোই হবে আমাদের প্রথম উদ্দেশ্য, সেগুলা বন্ধ করতে হবে। ভালো একজন বিরোধী দল হয়ে আমরা সংসদে প্রতিনিধিত্ব করব। আশা করা যায় বিরোধী দল হিসেবে যতটা ভূমিকা রাখা দরকার, ভূমিকা রেখে ইস্তেহার মোতাবেকই আমরা চেষ্টা করি ইনশাল্লাহ, এবং করা সম্ভব হবে। সংসদের বিরোধী দল হিসেবে বেলা 12টায় শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে আসেন জামাত থেকে নির্বাচিত প্রার্থীরা। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ভেতরে প্রবেশের আগে জামাত থেকে নির্বাচিত এমপিরা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রা শুরু করছে। নতুন বাংলাদেশ গড়তে জামাত সরকারি দলের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা করবে। একটা নতুন বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ আমরা গড়তে চেয়েছি। আমার এলাকার সকল দল, সকল ধর্ম, সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের আগামী রাজনীতিতে কোনো দাঙ্গা সন্ত্রাস হবে না, সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই। আমরা তরুণদের নিয়ে, যুবকদের নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমার বিশ্বাস জনাব তারেক রহমান অবিলম্বে এই সংখ্যা দূর করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নবযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে দল। তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় হতাশ 11 দলীয় জোট। নতুন দেশ গঠনের শপথ নেব, কিন্তু শপথ নেই, এতে আমরা হতাশ। চ্যালেঞ্জ তো বটেই, যেহেতু বিএনপি সংস্কার পরিষদে সাইন করে নাই। দুর্নীতি ও বৈষম্যহীন দেশ গড়তে 11 দলীয় জোট সংসদে সোচ্চার থাকবে বলে জানান জামাত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা। জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে জামাতে ইসলামী। দলটির নির্বাচিত সংসদ সদস্যরা বলছেন, নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশ গঠনে কাজ করবেন তারা। একই সাথে সংসদে শক্তিশালী বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করবেন, এমনটাই বলছেন নির্বাচিত সংসদ সদস্যরা। শামীম রেজা, যমুনা নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। সন্ত্রাস নির্মূল করে ফিরিয়ে আনতে হবে স্থিতিশীলতা, সাধারণ মানুষকে স্বস্তি দিতে হবে। দম বন্ধ করা অবস্থা থেকে মুক্তি প্রয়োজন সবার আগে। শপথ নিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির একাধিক সংসদ সদস্য। জানান, স্থানীয় উন্নয়ন এবং সম্পদের সুষম বন্টন করাও দরকার, নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্য। আর প্রান্তিক মানুষের প্রত্যাশা পূরণ করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
সকাল ৯টার পর থেকেই একে একে সংসদে প্রবেশ করতে থাকে বিএনপির সকল নির্বাচিত সংসদ সদস্য। 10:30টার দিকে শুরু হয় শপথ। জনগণের রায় পেয়ে সংসদে ভূমিকা রাখতে চান সবাই। জানান মাদকের বিস্তার ঠেকাতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার এলাকা অনুন্নত, রাস্তাঘাট এই 17 বছরে কোনো কিছুই নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন সাধন করা, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা। প্রথম প্রায়োরিটি হইল আমি আমার দেশের সেবা করা এবং এমপি হিসেবে আমার যত দায়িত্ব আছে সেগুলো সবগুলো সঠিকভাবে পালন করা। আমি যশোরবাসীর প্রতি অঙ্গীকার করেছি আমি একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যমুক্ত একটি আধুনিক যশোর শহর উপহার দিতে চাই। সংসদে সঠিক ভূমিকা পালন করা জরুরি। বেকার যুবকদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি নিশ্চিত করতে হবে। জনজীবনে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নীত করা, আমাদের দেশের বেকার যুবকদের কর্মের সংস্থান করা, এডুকেশন, সন্ত্রাস, মাদক, কমিউনিকেশন, এগুলো সন্ত্রাস দমন, ডেভেলপমেন্ট, চাঁদাবাজ, এগুলো আমরা দমন করব। আইন শৃঙ্খলা সহ দেশের অর্থনীতি সহ একটা স্টেবল সরকার যেটা বলা হয়। ফার্স্ট প্রায়োরিটি হলো আইনের শাসন বাস্তবায়ন করা, শান্তি প্রতিষ্ঠা করা এবং মানবিক বাংলাদেশ গঠন করা। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন কেউ কেউ। প্রত্যাশায় আছে শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ। শ্রমজীবী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান সবাই। গঠন হচ্ছে আইনসভার কাজ হচ্ছে সরকারকে ওয়াচে রাখা যে সরকার সঠিকভাবে ফাংশন করছে কিনা। শাসন বিভাগ তারা যত যথাযথভাবে ফাংশন করে সে ব্যাপারে আমাদের ওয়াচিং থাকবে। প্রত্যাশা করছে একটা ভালো একটা সংসদ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদের অগ্রযাত্রা ভালো হবে এবং ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারব। চিকিৎসা ব্যবস্থায় সার্বজনীনতা এবং সাশ্রয়ী অথবা বিনামূল্যে সর্বোচ্চ মানের সেবা পেতে হবে। শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ গড়তে চাই। অহিংস একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে দেখেছেন। সংসদ সদস্যরা দলীয় ইশতেহার পরিপালন এবং স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্ব দেবার প্রতিশ্রুতি দেন। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করেই আগামী সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ হবে সৌহার্দ্যের, যেখানে থাকবে যৌক্তিক সমালোচনা, বিতর্ক, কিন্তু দেশের স্বার্থে সবাই একসাথেই কাজ করবেন এমন প্রতিশ্রুতি সংসদের তরুণ প্রতিনিধিদের। জানান, তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব চাহিদা অনুযায়ী পরিকল্পনা সাজানো হবে। কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার পাশাপাশি দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান নতুন এমপিরা। প্রবীণ নবীনের মিশেলে ত্রয়োদশ জাতীয় সংসদ। প্রবীণ রাজনীতিবিদদের অভিজ্ঞতার পাশাপাশি এবার নবীনরাও নীতি নির্ধারণ ও আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখবেন, যা নতুন প্রজন্মের ভাবনা ও সময়োপযোগী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটাবে। তরুণ জনপ্রতিনিধিদের শপথের মধ্য দিয়ে নতুন প্রত্যাশার সূচনা। জানান, কেবল প্রশাসনিক কাঠামো নয়, তরুণদের ভাবনা, স্বপ্ন ও বাস্তব সংকট অনুধাবন এবং দক্ষতার উন্নয়নে বিশেষ পরিকল্পনা আর নীতি নির্ধারণ করা হবে। গুরুত্ব দেওয়া হবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও ডিজিটাল উন্নয়ন। তারেক রহমান সাহেবের যে জেস্টার দেখা গিয়েছে গতকালকে, যেভাবে উনি শফিক সাহেবের বাসায় গিয়েছেন, নাহিদ সাহেবের বাসায় গিয়েছেন, আমি মনে করি এটা একটা ওয়ান্ডারফুল জেস্টার। সো এখান থেকে আমি শিওর যে আমাদের সবার মধ্যেই এই রিফ্লেকশন হবে। সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে কি এমপ্লয়মেন্ট। আমাদের বর্তমানে যে তরুণরা আছে তারা গ্র্যাজুয়েট করতে পারছে, কিন্তু গ্র্যাজুয়েট করার পরে চাকরি পাচ্ছে না। তাদের চাকরির ব্যবস্থাটাই আমাদের জন্য সবচেয়ে বড় একটা কাজ হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যাশাগুলো আমরা জনগণকে দিয়েছি, সেই প্রত্যাশা পূরণই আমাদের দায়িত্ব। সো যেই জায়গায় যাই, যেই জায়গায় থাকি, ওই প্রত্যাশা পূরণই আমরা কাজ করব। দোয়া করবেন যাতে দেশবাসী যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব আমরা পালন করতে পারি। আমার বিশ্বাস জনাব তারেক রহমান অবিলম্বে এই সংকট দূর করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। মাদক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন নয়া এমপিরা। হ্যাভ মাই চ্যালেঞ্জ ফর মাই এরিয়া, যেটা আমরা মুক্তাগাছাকে মাদক মুক্ত করব, সেটা প্রথম চ্যালেঞ্জ থাকবে। ইন্টারনেটের যুগ, এই জায়গাগুলো যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি এবং তাদের যদি আমরা সেই জায়গাগুলো দিতে পারি, তাহলে আমরা হয়তো অনেক কিছু করতে পারবো এবং তাদের যে সমস্ত জায়গায় অ্যাড্রেস করার দরকার এবং তাদের যে চাহিদাপত্রগুলো আছে সেগুলো আমরা দেখব। প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদের তরুণ প্রতিনিধিরা কতটা সফল হন এখন সেটাই দেখার অপেক্ষা।
লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। উন্মোচিত হলো বাংলাদেশের এক নতুন সম্ভাবনার দুয়ার। তবে 2001 সালের পর থেকে গত 25 বছরের ইতিহাসে সংসদে এবার নারীদের উপস্থিতি সবচেয়ে কম। এ নিয়ে শুরু থেকেই ছিল নানান প্রশ্ন আর সমালোচনা। নির্বাচিত নারী এমপিরা বললেন, সংসদে নারীদের উপস্থিতি বাড়াতে তারা কাজ করবেন। স্বতন্ত্র প্রার্থীরাও বলছেন, দেশকে ঢেলে সাজাতে প্রাণপণ কাজ করতে প্রস্তুত তারা। দীর্ঘ এক পথ পেরিয়ে অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্তের দোরগোড়ায় বাংলাদেশ। সকালে শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নিলেন লাল সবুজের মানচিত্রটিকে নতুন করে সাজানোর। সংসদ সদস্য নির্বাচিত হইয়া গত 25 বছরের ইতিহাসে এবারই সবচেয়ে কম সংখ্যক নির্বাচিত নারী এমপি যাচ্ছেন সংসদে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় রাজনৈতিক দলগুলো 5% নারীদের মনোনয়ন দিতে একমত হলেও কথা রাখেনি কেউই। 11 দলীয় জোট থেকে মনোনয়ন দেয়া হয়নি কোনো নারীকেই। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছিল মাত্র 10 জনকে। এর মধ্যে নির্বাচিত হয়েছেন 6 জন, আর স্বতন্ত্র থেকে জয়ী হয়েছেন 1 জন নারী। সংসদে নারীদের এত কম উপস্থিতি নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কোনো নারী এমপি। দোয়া করবেন যাতে দেশবাসী যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব আমরা পালন করতে পারি। অন্যদিকে একমাত্র স্বতন্ত্র নারী এমপিও কষছেন আগামী 5 বছরের পরিকল্পনার ছক। একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল সাধারণ মানুষের পক্ষে, এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন। তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 50টি সংরক্ষিত আসন সহ এবার মোট নারী সংসদ সদস্য থাকবেন 57 জন। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর নারীদের দৃশ্যমান বড় ভূমিকার পর অন্তত নারী নেতৃত্বে নতুন সম্ভাবনা দেখা দিয়েছিল, তবে বাস্তবায়ন হয়নি তা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক জীবনে নানান উত্থান আর পতনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন যিনি। দীর্ঘ নির্বাসিত জীবনেও দলকে রেখেছেন চাঙ্গা, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই গুম, খুন, নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রুখে দাঁড়িয়েছিল বিএনপি, যার স্লোগান সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ পাবে নয়া গন্তব্য, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। 25 ডিসেম্বর 2025, প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের মাটিতে তারেক রহমান নিজ মাটির পিচ ঢালা পথে পথে জনতার উপচে পড়া ভালোবাসা নিয়ে এলেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। দীর্ঘ সংকটে সংগ্রামে মা খালেদা জিয়া এবং বিএনপির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানালেন কৃতজ্ঞতা। তুলে ধরলেন দেশ আর জনতার জন্য নিজস্ব পরিকল্পনার কথা। এর পরপরই তারেক রহমান হারালেন মাকে, একজন বেগম খালেদা জিয়াকে, যিনি নিজের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগে হয়ে ওঠেন সর্বসাধারণের, যার শেষ যাত্রায় বিশ্ব দেখল বিষণ্ণ এক মানচিত্র। তারেক রহমান শোকাহত, কিন্তু কি ভীষণ দৃঢ় রূপ নিয়ে ঘুরে দাঁড়ালেন মাকে অনুপ্রেরণায় রেখে। ব্যক্তিগত আবেগ পাশ কাটিয়ে মন প্রাণ সঁপে দিলেন দেশ আর দলের জন্য। শুরু করলেন নির্বাচনী কর্মযজ্ঞ। নির্বাচনী প্রচারণায় এক আধুনিক তারেক রহমানকে দেখল দেশের জনগণ। রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন নির্দিষ্ট পোডিয়ামে নয়, বরং সমাবেশের প্রতিটি কোণায় প্রতিটি মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে ছুটে বেড়ালেন মঞ্চ জুড়ে। বক্তব্যে নিজের স্তুতি কিংবা অন্যের বিরুদ্ধে বিষেধাগার নয়, আক্রমণাত্মক উস্কানিমূলক নানান বক্তব্যের জবাবেও ধীর, স্থির এবং গঠনমূলক তিনি। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। তারেক রহমান ছুটে বেড়ালেন দেশের প্রান্ত থেকে কেন্দ্র জুড়ে। নিজের তরুণ মনকে সঙ্গে নিয়ে দিন থেকে ভোর একটানা বিপুল মানুষের ভালোবাসা নিয়ে তুলে ধরেন দেশ গঠনের নানান পরিকল্পনা। তারেক রহমান জনগণকে দিলেন অভয়, আশ্বাস দিলেন জীবনমানের উন্নয়ন ঘটিয়ে শান্তি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার। আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে।
নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিএনপি। সরকারের ভার এখন তারেক রহমানের কাঁধে। যে তারেক রহমান জন্মের পর থেকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক বাঁকে এক নীরব সাক্ষী হয়েছেন খুব কাছ থেকেই। 1988-তে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে রাজনৈতিক যাত্রা শুরু করেন। মা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজপথের দীর্ঘদিনের কিংবা গণমানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার ইতিহাস তাঁর চেয়ে ভালো আর কেই বা জানে? কতটা আন্তরিকতা আর সততার সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদা জিয়া, ছায়াসঙ্গী ছেলে তারেক রহমান তারও সাক্ষী। সদস্য থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপি চেয়ারম্যান, উত্তরাধিকার হিসেবে নয় বরং নিজ যোগ্যতায় ধাপে ধাপে এসেছেন নেতৃত্বের শীর্ষ চূড়ায়। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। রাজনীতির নিষ্ঠুরতাও দেখেছেন তারেক রহমান। নিজের বিপর্যস্ত জীবন কিংবা দূর প্রবাসে দীর্ঘ নির্বাসিত জীবন যেন ভয়ঙ্কর এক অধ্যায়। মাকে একা লড়তে দেখেছেন, কারাগারে কি নিষ্ঠুর নিঃসঙ্গ জীবনযাপন দেখেছেন। পিতাকে তো সেই কবেই হারিয়েছেন। এরপর ভাই হারানোর শোকও সামলাতে হয়েছে। দেখেছেন লক্ষ নেতাকর্মীর কারাবরণ, গ্রেফতার, মামলা। গুম খুনের শিকার পরিবারগুলো এখন তারই পরিবার। পতিত রাজনৈতিক সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের জুলাই অভ্যুত্থান দেখেছেন, যার অন্যতম নেতাও তিনি। গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রের ক্ষুধায় কাতর বাংলাদেশকে দেখেছেন তারেক রহমান। নিশ্চয়ই আগামীর পথ চলায় এই শিক্ষা ও অভিজ্ঞতা তাঁর অন্যতম সঙ্গী। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের হাতেই বাংলাদেশের ভার তুলে দিয়েছে দেশের জনগণ। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে রাজনীতি আর সরকার পরিচালনার ধরনও বদলেছে, কিন্তু দেশের জন আকাঙ্ক্ষার তেমন বদল ঘটেনি। দেশ জুড়ে স্থিতিশীলতা নিশ্চিতে কোমল মাটির কঠোর সরকার প্রধান হতে হবে তারেক রহমানকে। প্রতিহিংসা কিংবা বিদ্বেষ নয়, সবুজ শ্যামল বাংলা হবে সম্প্রীতির। উন্নয়নের অগ্রগতির পথে দেশ জনতাকে সঙ্গে নিয়ে তাঁর হাঁটবার সময় এখন। তারেক রহমানের সামনের চ্যালেঞ্জ সকলকে আস্থায় নিয়ে সমতাভিত্তিক সমাজ গঠনের। ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইলিং চক্রের 12 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে অপারেশনের বিস্তারিত তুলে ধরেন ডিএমপির উপ পুলিশ কমিশনার। ড্যামরা ও যাত্রাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই মানুষের টাকা হাতিয়ে নিত এরা। দিয়ে ওনাদের সাথে কিছু অন্তরঙ্গ ছবি তুলে তারপরে ব্ল্যাকমেইল করা শুরু করে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে টাকা নেওয়া শুরু করে। বিভিন্নভাবে বুথ থেকে টাকা তুলছে, বিকাশে টাকা দিয়েছে। টোটাল 5,31,000 টাকা নিয়েছে। এবং ইন্টারেস্টিং হলো তারা দুজনই সাংবাদিক। যে দুজন ভিকটিম তারা দুজনেই চিটাগাংয়ের সাংবাদিক। সুইজারল্যান্ডের জেনেভায় চলছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় পর্যায়ের বৈঠক। অংশ নিয়েছেন দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা। শান্তি আলোচনা তৎপরতার মাঝে ইরানি ভূখণ্ডের কাছে ব্যাপক সামরিক তোড়জোড় অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আর অঞ্চলটিতে নতুন করে যুদ্ধ বিমানের বহর পাঠিয়েছে ওয়াশিংটন। আর এমন পরিস্থিতিতে দুপক্ষ চুক্তিতে না পৌঁছাতে পারলে আবারও পাল্টাপাল্টি হামলার শঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন ঘাঁটির সুরক্ষা নিশ্চিতে উপসাগরীয় অঞ্চলে ফাইটার জেটের নতুন বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে 18টি F-35 যুদ্ধ বিমান সহ রয়েছে একাধিক কার্গো ও রিফুয়েলিং বিমান। নতুন এই বহরের গন্তব্য জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি। ইরান থেকে মাত্র 700 কিলোমিটার দূরে ওমান উপকূলে অবস্থান করছে রণতরী USS আব্রাহাম লিঙ্কন। 3টি ডিস্ট্রয়ার, 2টি দূরপাল্লার হামলার ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজ রয়েছে স্ট্রাইক গ্রুপটিতে। সব মিলিয়ে ইরানের আশপাশে এখন মার্কিন নৌযানের সংখ্যা 12। আমরা পরোক্ষভাবে এই আলোচনায় অংশ নেব, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখা যাক কি হয়। ইরান দর কষাকষিতে খুবই কঠোর। আশা করি এবার তারা আরও যুক্তিসঙ্গত আচরণ করবে। তারা একটি চুক্তি করতে চায়। এর আগে জেনেভায় আন্তর্জাতিক আণবিক সংস্থা ও ওমানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানি কূটনীতিকরা। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।